নমস্কার। আজকের গল্প দহন। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও বেল আইকনটি অন করে দেবেন। সুজয় বাবা মার একমাত্র ছেলে। পড়াশোনায় খুব ভালো। মা বাবার মুখ উজ্জ্বল করে গ্র্যাজুয়েশন করেই কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়ে যায়। সদ্য জয়েন করেছে অফিসে। যেমন হ্যান্ডসাম চেহারা, সেরকম অমায়িক ব্যবহার। অল্প দিনের মধ্যেই অফিসের সবাই তার আপনজন হয়ে যায়। বেশ আনন্দ ফুর্তিতেই কাটে তার দিন। একদিন বন্ধু অমর বলে, কি সবসময় বাচ্চা ছেলের মতো মায়ের দেওয়া রুটি আর আলু ভাজা খাস বলতো? চল না ক্যান্টিনে চাউমিন, এগ রোল, মোগলাই খেয়ে আসি। সুজয় বলে, না ভাই, মা রাগ করবেন টিফিন না খেলে। অমর বলে, তাহলে একদিন মাকে বলো যে আজ একজন বন্ধুর জন্মদিন, ও আজ ক্যান্টিনে সবাইকে খাওয়াবে, ব্যাস মিটে গেল ঝামেলা। সুজয়কে ক্যান্টিনে নিয়ে যাওয়ার জন্যে অমর একেবারে নাছোড়বান্দা। তাই বাধ্য হয়েই সুজয়কে বন্ধুর প্রস্তাবে রাজি হতেই হলো। সেদিনই সুজয় ক্যান্টিনে দেখেছিল মেয়েটিকে। খুব সুন্দর দেখতে। গায়ের রং টকটকে ফর্সা, কোমর পর্যন্ত কালো কোংড়ানো চুল। স্বভাব চরিত্র খুব ভদ্র ও মার্জিত। কণ্ঠস্বর থেকে যেন মধু ঝরে পড়ছে। প্রথম দর্শনেই ভালো লাগার মতো মেয়ে। অমর তো ক্যান্টিনে দেখেই একবারে পাগল। পিছন পিছন ছোটে দেখবার জন্যে যে মেয়েটি কোন অফিসে চাকরি করে। পিঙ্ক কালারের প্রিন্টেড সালোয়ার কামিজে মেয়েটিকে পরীর মতো মনে হয়। সুজয়েরই যে প্রথম দর্শনে মেয়েটিকে ভালো লাগে না তা নয়, তবে সুজয়ও তো পাত্তা দিতে চায় না, কেমন এক রকম। অমর বলে, মাইরি, আজ আমি হারিয়ে গেলাম রে সুজয়। মেয়েটি রূপসাগরে ডুবে মরতে চাই। সুজয় বলে, তোর যত সব পাগলামি। মেয়েটার প্রেমে দেখছি তুই মরবি। অমর বলে, একদিন মরার জন্যেই তো জন্মেছি ভাই। তুই জানিস না মধু কবির অমোঘ কবিতার সেই লাইন, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, মধুহীন করো না গো তব মন কোকনদে। সুজয় বলে, শুনেছিলাম বটে পুরুষেরা প্রেমে পড়লে কবি হয়ে যায়। অমর বলে, আর মেয়েরা? মেয়েরা বুঝি প্রেমে পড়লে নদী হয়ে যায়? হে আমার প্রিয়তমা, তুমি নদী হয়ে বয়ে যাও আমার জীবনে। আমি সেই নদীতে চিরজীবন হাবুডুবু খেতে চাই। সুজয় বলে, এই চুপ চুপ, অফিসে সবাই শুনছে। অমর বলে, আজ বাধা দিস না ভাই। আজ আমার প্রেমের বন্যা বয়ে যাক উদ্দাম গতিতে, সমস্ত কিছু জঞ্জালকে নিয়ে যাক ভাসিয়ে। আমি সেই বন্যায় অবগাহন করে মরতে চাই ভাই। সুজয় বলে, ঠিক আছে ঠিক আছে, খুব হয়েছে কাব্য কবিতা। অতই যদি তোর ভালো লেগেছে তবে কাল থেকে উঠে পড়ে কাজে নেমে পড়। কয়েকদিনের মধ্যেই মেয়েটির সম্বন্ধে সমস্ত রিপোর্ট মন ফাইলে বন্দি হয়ে সুজয়ের টেবিলে হাজির। সুজয় তো অবাক হয়ে যায়, এ কি, এই কদিনেই তুই মেয়েটি সম্বন্ধে এত তথ্য জোগাড় করলে কি করে? অমর বলে, প্রেমে পড়লে অমন তুইও করতিস ভাই। ये सब करना पड़ता है यार, सिर्फ আপনों के लिए। সুজয় বলে, বাবা, এই কদিনে বেশ উন্নতি হয়েছে তোর, হিন্দি ডায়লগও মুখস্থ করেছিস দেখছি। অমর বলে, আরে বোকা, বোকা বোকা কথা বলিস না। মুখস্থ কী রে, এ তো অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসা আবেগ। এবার প্রায় দিনই অমর সুজয়কে ক্যান্টিনে নিয়ে যায়। নিজের পয়সা খরচ করে সুজয়কে খাওয়ায় চপ, কাটলেট, ঘুগনি। সেই সঙ্গে অফিসে ফিরে সুজয়ের মায়ের দেওয়া রুটি ও আলু ভাজাও খেতে হয় বাধ্য হয়ে, নচেৎ সুজয় যে সঙ্গে যাবে না। আর এই প্রেম টেমের ক্ষেত্রে একটা তৃতীয় পক্ষের একজন দরকার, নচেৎ প্রেমটা ঠিক জমে না আর কি। সুজয়ের হয়েছে মহাজ্বালা। বন্ধুর দায়ে পড়ে তাকে এখন যেতে হয়। একদিন কায়দা করে অমর মেয়েটির সঙ্গে আলাপ করে। জানা যায় মেয়েটির নাম প্রিয়া, বাড়ি গড়িয়ায়, পাশের অফিসেই চাকরি করে, পিএসসির মাধ্যমে চাকরি। বাড়িতে আর একটা বোন আছে, বাবা রিটায়ারম্যান, মা গৃহবধূ। দুজনের আলাপ যখন জমে উঠেছে ঠিক সেই সময়
হঠাৎ একদিন প্রিয়ার মনের অতল সমুদ্রে ডুব দিয়ে দেখে সে অমরকে নয়, সুজয়কে ভালোবাসে। প্রিয়া এতদিন হাবে বাবে চালে চলনে, চোখের চাউনিতে, কখনো বা মুখে স্পষ্ট করে উচ্চারণ করে বলে, সুজয়, তোমাকে আমার ভীষণ ভালো লাগে। আমি অমরকে নয়, তোমাকেই ভালোবাসি। বিশ্বাস করো, তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। তোমাকে প্রতি মুহূর্তে কাছে পেতে ইচ্ছা করে। তুমি কি ফিরে তাকাবে না আমার দিকে? সুজয় প্রিয়ার কথাগুলোর গভীরতা বোঝে না, বোঝার চেষ্টাও করে না। শুধু শুধু মুখ গম্ভীর করে বলে, তা বটেই তো। প্রিয়া রাগ করে মুখ ভার করে থাকে। দিনের পর দিন দগ্ধ হতে থাকে, কিন্তু সুজয় উদাসীন। প্রিয়া রাগ অভিমান ভাঙানোর কোনো চেষ্টাই সুজয় করে না। প্রিয়া চঞ্চল মন নিয়ে অস্থিরভাবে দিন কাটায়। বারবার সুজয়ের কাছে আসতে চায়। প্রিয়া ভাবে, এ কেমন ছেলে রে বাবা, ওর কাছে রাগ দুঃখের কোনো মূল্য নেই। বয়স তো কম হলো না, এখনও কোনো মেয়েকে ভালোবাসেনি। জীবনে কেউ ওর মনে সাড়া জাগাতে পারেনি। হাজার প্রশ্নের ভিড়ে প্রিয়ার মন জর্জরিত হয়ে ওঠে। এক একদিন সুজয়কে জিজ্ঞাসাও করে, কিন্তু সুজয় উদ্বেগহীন নিশ্চিন্ত মুখে সব প্রশ্নেরই নঞ্চার্থক উত্তর দেয়। প্রিয়ারও জেদ বেড়ে চলে। এরকম ছেলেকেই তার ভালো লাগে, যে কাউকে মন দেয়নি, যে এখনও কারোর জন্যে অধীর হয়ে অপেক্ষা করে না, যার মনের খাতাটা এখনও একেবারেই সাদা, যার প্রতিটি পাতায় প্রিয়া ইচ্ছা মতো আঁকিঝুঁকি টানতে পারবে, যা ইচ্ছা লিখতে পারবে। এই রকম সুযোগও প্রিয়া হাতছাড়া করতে চায় না একেবারেই। তাই যতই সুজয় প্রিয়াকে এড়িয়ে যায়, কাজের মধ্যে ডুবে থাকে, ততই প্রিয়ার রাগ হয়, অভিমান হয়। যেভাবেই হোক, যা করেই হোক, এই মুনির ধ্যান ভাঙাতেই হবে। এই হয় প্রিয়ার একমাত্র সংকল্প। সুজয়ের সব কিছুই সে চায়। প্রিয়া যতবার ব্যর্থ হয়, তত তার জেদ বেড়ে যায়। সে নিষ্ফল আক্রোশে হাত কচলায়। যেদিন প্রথম শুনি সুজয়ের মনের মধ্যে কেমন যেন এলোমেলো ঝড়ের পূর্বাভাস দেখা দিচ্ছে, সেদিন বাড়ি ফিরে প্রিয়ার আনন্দ আর ধরে না। তবে এবার নিশ্চয়ই সে সফল হবে। দ্বিগুণ উৎসাহে সে ভগবানকে ডাকতে থাকে, হে ভগবান, সুজয়কে আমার করে দাও ভগবান, শুধুই আমার। ওকে নিয়ে গিয়ে কালীঘাটে পুজো দিয়ে আসবো। তবু কিছুতেই যেন মেঘ কাটে না। প্রিয়া ভাবে, কেন যে হঠাৎ কোনো সাইক্লোন এসে সব কিছুকে লণ্ডভণ্ড করে দেয় না কে জানে। কেন যে মেঘেরা শুধু মুখ ভ্যাংচায়, মেঘ একটু সরলেও পুরোপুরি নীল আকাশ দেখা মেলে না। সুজয়ের থেকে কোনো সাড়া না পেয়ে এবার প্রিয়া ছটপটানি ধীরে ধীরে কমতে থাকে। রাগে দুঃখে অভিমানে প্রিয়া এখন শ্রাবণের মেঘের মতোই গম্ভীর। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই বর্ষণ শুরু হবে। প্রিয়ার কাছে এখন সব কিছু ফ্যাকাশে, রঙহীন। আকাশের নীলাভ সুন্দর আর সুন্দর নেই। জ্যোৎস্নার আলো গায়ে জ্বালা ধরায়। কোকিলের কুহু রব অসহ্য লাগে। ইচ্ছা হয় সব কিছু ছেড়ে দূলে চলে যায় সেখানে। আর যাই হোক, সুজয়ের রূপ বালি তো আর চোখের মধ্যে খচখচ করবে না। এখন আর কোনো কাজে প্রিয়ার মন নেই। সব এলোমেলো লণ্ডভণ্ড। ব্যথায় সদা সর্বদা বুকের ভেতরটা টনটন করে। অসহ্য হয়ে উঠেছে সব। একেবারে ভালো লাগে না প্রিয়ার। সময়ই সব থেকে বড় মলম। কথাটা কোথায় যেন শুনেছিল প্রিয়া। মনটাকে সে এখন অনেকটা বশে আনতে পেরেছে বলে সে মনে মনে খুশি। বুকের মাঝে যে ঢেউ ওঠে না তা নয়, তবে তা এখন আর আগের মতো উত্তাল হয়ে ওঠে না। আজ খুব সকালে প্রিয়া অফিসে আসে। আজ এত দিনের বকেয়া কাজগুলো করবে। হঠাৎ দেখে সুজয় তার অফিসে অস্থিরভাবে পায়চারি করছে। অবাধ্য চোখ দুটোকে প্রিয়া শত চেষ্টা করেও বশে আনতে পারে না। দেখে চঞ্চল পায়ে সুজয় অস্থিরভাবে তার টেবিলের সামনে দাঁড়ায়। বলে, প্রিয়া, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা ছিল। প্রিয়া চোখ তুলে দেখে। উত্তেজনায় আবেগে সুজয়ের ঠোঁট কাঁপছে। ওর চোখে মুখে এক বিহ্বল উন্মাদনা। চোখের কোণে অশ্রুবিন্দুর মতো টলমল করে পড়ছে প্রেমের বন্যা।
সুজয় উত্তেজনায় আবেগে প্রিয়ার হাত চেপে ধরে বলে, প্রিয়া, ক্ষমা করো, প্লিজ একটিবার মুখ তুলে তাকাও। দেখো, তোমার সুজয় তোমার কাছে ফিরে এসেছে। লক্ষ্মীটি প্রিয়া, একদিন তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, অনেক যন্ত্রণা দিয়েছি। আজ আমি তোমার জন্য উন্মাদ হতে বসেছি। আজ আমি আমার মন প্রাণ সব কিছু তোমার প্রায় উজাড় করে দিতে চাই। প্রিয়া বোকা বোকা মুখ করে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। অবহেলা ভরে বলে, কিন্তু সুজয়, তোমার কোনো কথা শোনার জন্যে আজ যে আমার একটু সময় নেই। আজ যে আমার খুব জরুরি কাজ আছে। সুজয় আবেগে কাঁদো কাঁদো গলায় বলে, কিন্তু সেই কাজটি কি আমার ভালোবাসার চেয়েও জরুরি প্রিয়া? লক্ষ্মীটি প্রিয়া, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। তোমাকে ছাড়া আমি আর বাঁচব না। তুমি আমায় ক্ষমা করো। প্রিয়ার অফিসে এতদিনের ফাইলবন্দি কাজ অধরাই পড়ে থাকে। প্রিয়া দাঁতে দাঁত চেপে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। সুজয় প্রিয়া হাত চেপে ধরে। প্রিয়া জোর করে হাতটা ছাড়িয়ে নিয়ে ঘরের বাইরে চলে যায়। দরজার কাছে গিয়ে প্রিয়া পিছন ফিরে তাকিয়ে দেখে সুজয় কাঁদছে। আজ সুজয়ের মধ্যেও সেই একই বিরহ জ্বালা, যা এতদিন প্রিয়া সহ্য করেছে। প্রিয়াকে ফিরে তাকাতে দেখে সুজয় ছুটতে আসে ও প্রিয়ার হাত দুটো ধরে বলে, আমাকে তোমার করে নাও প্রিয়া। প্রিয়া শান্ত গলায় বলে, এতদিনে বুঝলে ভালোবাসা কাকে বলে? একদিন তুমিই আমার ভালোবাসা অস্বীকার করে আমাকে অপমান করেছিলে, আর আজ চাইছো আমি তোমার ভালোবাসাকে স্বীকার করে নেব? তা হয় না সুজয়। এবার সুজয় বলে, আমি ভুল করেছি প্রিয়া। এখন আমি অনুতপ্ত। আমি আমার ভুল শুধরে নিতে চাই। আমাকে একবার সুযোগ দাও। তুমিও যদি আবার আমার করা ভুলের পুনরাবৃত্তি করো, তাহলে আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে না। সেটাই কি তুমি চাও? একবার আমি তোমার বাড়ানো হাত না ধরে যে ভুল করেছি, প্লিজ আজ তুমিও সেই একই ভুল করো না। বিরহের জ্বালা আমাকে তোমার মূল্য বুঝিয়ে দিয়েছে প্রিয়া। চলো আমরা দুজনে দুজনার হাত ধরে বাকি জীবনটা আনন্দেই কাটিয়ে দিই। গল্পটি সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।